সকালে বিছানার মধ্যে শুয়ে আছি, মনে হলো বাইরে থেকে যেন কেউ কিছু একটা বলছে। বাইরে বেরিয়ে দেখি বড় মা আমাদের বাড়িতে সকাল সকাল কিন্তু অবজেকশন জানাতে চলে এসেছে। আমাদের কলার গাছটা কাঁধি সমেত বড় মাদের বাড়ির কুঁদরি মাচার ওপর পড়ে গেছে। এই জন্য ওদের কুঁদরি মাচাটা পুরো ভেঙে গেছে। পুরো মাচাটা ভেঙে যাওয়ার আগে আমরা যেন কলার কাঁধি সমেত গাছটা সরিয়ে দেই, এটাই বলতে এসেছিল। এই জন্য তোমাদের দাদাভাইকে সকালবেলা ঘুম থেকে টেনে তুলে সোজা কিন্তু একদম আমাদের কলা বাগানে চলে এসেছি। আর এখানে কিন্তু কলা বাগানে পুরো ভর্তি, মানে কত রকমের কলা রয়েছে এখানে। কাঁচকলা, বীজ কলা, সিঙ্গাপুরি কলা, সমস্ত কলা গাছ কিন্তু আমাদের এখানে রয়েছে। আর শীতের কারণে কলাগুলো কিন্তু খুব একটা মোটা হতে পারছে না। তো যাই হোক, কোনো রকম করে কলা কাঁধিটা কেটে নিয়ে আসলাম বাড়িতে। তারপরে এদিকে রান্নাঘরে আসলাম। এদিকে দেখো দুধ গরম করছি, আর এদিকে একটু সকালে সবার জন্য আলুর তরকারি করছি। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো আলুর তরকারি তো হয়ে গেছিলো। আলুর তরকারি হওয়ার পর তোমাদের দাদাভাইকে মুড়ি খেতে দিলাম। তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাই কিন্তু সোজা চলে যাচ্ছে দোকান। আর এখনও পর্যন্ত কিন্তু আমার কোনো কাজ হয়নি, না স্নান করা, না ব্রাশ করা, না খাওয়া দাওয়া। তো স্নান টান সেরে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, সেইগুলো সব কাচা ধোয়া করলাম, এখন মেলে দিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি খাইনি। আসলে আজকে সব কাজই কিন্তু দেরিতে দেরিতে করেছি। ঘুম থেকে উঠেছি পুরো 7টার সময়। এই ঠান্ডার কারণে মানে আমার শরীরটা একদমই টানছে না। সকালবেলা ঘুম থেকে উঠলে এত পরিমাণে আমার সর্দি হাঁচি হয়, যেটা আমি একদমই সহ্য করতে পারি না। তো এর কারণে আজকে একদম যখন রোদ বেরিয়েছে তখনই আমি ঘুম থেকে উঠেছি। আর যেহেতু রবিবার ছিল, মেয়ের স্কুল ছুটি ছিল, তাই মা, মেয়ে আর তোমাদের দাদা সবাই কিন্তু অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম। তো জামা কাপড় কটা মেলে দিয়ে খাওয়া দাওয়া করে এখন দেখো মেয়ে হচ্ছে এখানে বসে রয়েছে, মানে মন খারাপ করে। কারণ কি, বাবা মা হচ্ছে বেড়াচ্ছে আজকে দিদির বাড়িতে। দিদির শ্বশুর মারা গেছে, তো ওখানে আজকে শ্রাদ্ধ বাড়ি রয়েছে, ওই জন্য ওরা ওখানটাই যাচ্ছে। আর যাওয়ার সময় আমার মেয়ের বায়না হচ্ছে ওকে 500 টাকা দিতে হবে, নাহলে কিন্তু কিছুতেই যেতে দেবে না। তো দাদু ওকে ভুলিয়ে কোনো রকম করে 20টা টাকা দিয়েছে, তাও উনি কিন্তু শান্তি নয়। দেখো সামনে কেমন ছটফট করছে, কিছুতেই গাড়িটা ঘোরাতে দিচ্ছে না। তখন ওর ঠাম্মি বলছে আমি এসে তোকে 500 টাকা দেবো। এটা শোনার পর মেয়ে আমার খুব খুশি, মনে মনে করেছে সত্যি তাহলে তার ঠাম্মি আসার পর হচ্ছে ওকে 500 টাকা দেবে। এই জন্য তার দাদু আর ঠাম্মিকে ছেড়ে দিয়েছে রাস্তা। বলছে ঠিক আছে, এখন দেখে শুনে চলে যাও। আর যাওয়ার সময় ব্যাগটা নিতে মনে ছিল না, ওকে ব্যাগটা চেয়েছে। দেখো ব্যাগটাকে মানে হাতে করে না দিয়ে মাথায় করে পড়ে হচ্ছে ব্যাগটা নিয়ে এসেছে। আর যদিও ব্যাগটা নিয়ে এসেছিলো ছেঁড়া ব্যাগটা, আবার মা গিয়ে ভালো একটা ব্যাগ বাড়ি থেকে নিয়ে আসলো। তো যাই হোক, মা তো বেরিয়ে গেল। আর তারপরে এদিকে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি কয়েকটা শাক তুলবো বলে। আসলে মেয়ে কচুর ঘন্ট খেতে ভীষণই ভালোবাসে, আর আজকে পূর্ণিমা, তার মানে বুঝতেই পারছো আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে। তাই ভাবলাম একটু পুঁই শাক দিয়ে কচু দিয়ে ঘন্ট করব। যেহেতু মেয়ে খেতে ভালোবাসে আর তোমার দাদাও তো ভালোবাসে, ওই কারণে পুঁই শাক আর কচু বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি, সবজি বাড়ি থেকে। আর বাড়িতে একটুখানি কচু ছিল আর একটুখানি তুলে নিয়ে এসেছি। তারপরে সোজা একদম রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে বসে রয়েছি, এখন রান্না চাপাবো। ভাতটা মোটামুটি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে হচ্ছে গেছিলাম সবজি বাগানে। তো ভাত তো হয়ে গেছে, আর টুকটাক রান্না করব, যেহেতু তোমাদের দাদা তো সবজি খায় না তেমন একটা। তো টুকটাকই রান্না হবে। আর ওখানে দেখো হচ্ছে পুঁই শাকগুলো সুন্দর করে কেটে রেখেছি, আর পাশে হচ্ছে ফুলকপি আর আলু কেটে রেখেছি। ফুলকপি আলুটা ভাজা করব, আর কচুটা হচ্ছে ওই পুঁই শাক দিয়ে ঘন্ট করব।
পুঁই শাক আর কচুটা ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তারপর সেদ্ধ হয়ে গেছে। এখন পুঁই শাকটা রান্না করে নেব। আর পুঁই শাক রান্না করার আগে কিন্তু ফুলকপি আলুটা আমি ভাজা করে নিয়েছি। মোটামুটি এই রান্নাটা হলেই রান্নাবান্না শেষ হয়ে যাবে। আর জানি না আজকে আমাদের ব্রাহ্মণ ঠাকুরের কি হয়েছে, প্রত্যেক দিনই তো মানে প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর 8:30 9টার মধ্যে ঢুকে যায়, মানে 9টা অবধি থাকেই না। তো আজকে এখানে মানে 1টা বাজতে যায়, এখনও পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর আসেনি। মানে হয়তো আমি মনে মনে ভাবছি আমি রান্না করতে বসবো, ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে, তারপর আমি আর যেতেই পারবো না, এইটা মনে মনে করছিলাম। তারপরে পেছন থেকে শুনতে পাচ্ছি যে আমাদের ব্রাহ্মণ ঠাকুর আসছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। হয়ে গেছে, আর এখন 1টার সময় হচ্ছে, আমাদের ব্রাহ্মণ ঠাকুর এসছে। মা মোটামুটি পুজোর জোগাড় করে গেছে সমস্ত কিছু, কিন্তু মনে হয় ফলটা কাটেনি। ফোন করে জিজ্ঞেস করলাম, তো এই যে হচ্ছে ফল, এখন ফলটা কাটবো। ফলটা কেটে হচ্ছে তুলসী তলায় দিয়ে আসবো। ফলগুলো নিয়ে তো কাটতে বসলাম, জানি না ফলগুলো আদৌ কাটতে পারবো কিনা, কারণ ওদের বাড়িতে পুজো পুরো শেষের পথে, হয়তো আমার ফল কাটা হবে না, ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে। মানে একদম সত্যি কথা, আমার ফল কাটা শেষ হয়নি, ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে। আর এসে কিন্তু বাড়ি থেকে হাঁক দিচ্ছে, যতটা ফল কেটেছো, যেভাবে কেটেছো ওইভাবেই নিয়ে চলে আসো। আজকে কিন্তু সব কটা ফলের খোসা ছাড়াইনি, শুধুমাত্র কলার খোসাটাই ছাড়িয়েছি। শেষ, মানে ফল কাটতে পারিনি, ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে। কি তাড়াহুড়োর মধ্যে যে ফল কেটেছি সে একমাত্র আমিই জানি। তো যাই হোক, কালকে তোমাদের দাদা হচ্ছে অনেক ফল নিয়ে এসছে, ফলগুলো হচ্ছে জায়গা মতো গুছিয়ে রাখিনি, তো যার কারণে এখন ফলগুলোকে সব এক জায়গায় গুছিয়ে রাখবো। আপেল নিয়ে এসছে, আপেল, কুল, তারপরে হচ্ছে কমলা লেবু, পানি ফল, শাঁকালু, খেজুর, তারপরে হচ্ছে আর একটা কি যেন, ও ধাত্রী, অনেক কিছুই নিয়ে এসছে। তো সেইগুলো এখন গুছাবো। এই যে দেখো, এই যে খেজুর 2 প্যাকেট নিয়ে এসছে, 1 প্যাকেট ফ্রিজে আছে, আর 1 প্যাকেট এই যে। আর এই যে ফল কালকে মাল দিতে গেছিলো, নিয়ে এসছে। এগুলো সব না ঢেলে রাখবো, তাহলে ভালো থাকবে। আর এই আপেলগুলোর নাম কি আমি ঠিক জানি না, তবে আপেলগুলো খেতে কিন্তু দারুণ লাগে, ফুলের মতো দেখতে, এই ছোট ছোট, কিন্তু দারুণ লাগে খেতে, খুব মিষ্টি। আর এই যে পানি ফল, পানি ফলটা ঢালবো না, এভাবেই থাকুক, কাঁটা আছে। আর এই যে শাঁকালু, আরও আছে জানো তো, আর হচ্ছে আছে, শশা আছে, শশাটা আর ঢাললাম না। খেতে বসে গেছি, ওদিকে মেয়ে খাচ্ছে, আর পাশে দেখো কাকে নিয়ে বসছে। এই যে বলছো এই জন্য না, আমি খেয়ে দেখলি। আর ওদিকে তোমাদের দাদা বসছে। এতক্ষণ কিছু বলছিল না, আমি তো তখন খাইনি। শীতকালে কিন্তু একদমই ঘুমানো উচিত নয়, সেটা আমার নিজের মানে আইডিয়া থেকে বলছি। কারণ এই যে আজকে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে আমার এত কষ্ট হচ্ছিল। তোমাদের দাদা তো কখন যে ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে আমি নিজেই জানি না। আমরা মা মেয়ে তো পড়ে পড়ে ঘুমোচ্ছি, মানে ঘরের মধ্যে দেখছি পুরো অন্ধকার, তারপর আলো জেলে আমি আবার ব্লগটা শুরু করেছি। বাইরে কি জানি অন্ধকার হয়ে গেছে না কি বুঝতে পারছি না, বাইরে গেলেই তোমাদেরকে দেখাবো বাইরের অবস্থাটা এখন কী রকম। আমি তাও উঠে পড়েছি, কিন্তু মেয়ে আমার দেখাও এখনও পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে। শীতকালে কিন্তু ঘুমোলে একদমই উঠতে ইচ্ছে করে না। যদি 7টার সময় উঠবো মনে করি, তাহলে কিন্তু 6টার সময় থেকে রেডি হতে হবে, কারণ একবার উঠবো একবার শোবো, এই করতে করতে 1টা ঘন্টা কীভাবে কেটে যায় বোঝা যায় না। তো এক্ষেত্রেও তাই হয়েছে, ঘুমটা ভেঙেছে প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, কিন্তু ঘুম থেকে উঠে বসতেই বিছানায় আমার কিন্তু আধ ঘন্টার সময় লেগে গেছে। আর মেয়ে তো একদমই উঠতে চাইছে না, সন্ধে হয়ে গেছে, উঠতে তো হবেই, তার উপর আবার পূর্ণিমা, তাড়াতাড়ি কিন্তু কাজবাজ গুছিয়ে রাখতে হবে। শাশুড়িমা বাড়িতে নেই বলে হয়তো সম্ভব হয়েছে এতক্ষণ পর্যন্ত ঘুমোনো, বাড়িতে থাকলে এতক্ষণে পুরো অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক, চলো এখন বাড়ির বাইরে যাই, আর বাইরে গিয়ে তোমাদের দেখাবো বাইরেরটার কি অবস্থা। তাছাড়া দুপুরে অনেক কটা জামা কাপড় সাবান দিয়েছিলাম, সেগুলো সব কিন্তু বাইরে মেলা রয়েছে, কি জানি শিশির পরে ভিজে যাচ্ছে নাকি আবার বুঝতেও পারছি না। যে দেখো বাইরের কি অবস্থা, একটু কোথাও রোদ নেই, পুরো অন্ধকার। মানে
বেলা আছে এখনও, কিন্তু ঠান্ডা পড়ে গেছে, জামা কাপড় সব শিশির পড়ছে। এতগুলো জামা কাপড় মেলা রয়েছে, যতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ সব আমাদের, ওগুলো এখন সব তুলবো। জামা কাপড়গুলো কিন্তু সব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কোন বেলা শুকিয়েছে। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, তুলতে মনে ছিল না, তাই তুলতে এসে বুঝতে পারলাম জামা কাপড়গুলো কিন্তু সব স্যাঁতস্যাঁত করছে। তোলা হয়ে গেছে, এই যে এখন বাড়ি যাচ্ছে। আর বাড়ির কাছে একটুখানি রয়েছে, এই যে আমি স্নান করে যেই শাড়িটা মিলছিলাম ওই শাড়িটা রয়েছে বাড়ির কাছে। উঠলে কিন্তু ভীষণ ঠান্ডা লাগে। আমার মাটা দেখো ঘুম থেকে উঠে সোয়েটার মোজা টুপি পরে পুরো রেডি একদম। এবার ঠান্ডা লাগছে। ঘুম থেকে উঠে সোজা একদম সোয়েটার টুপি পরে নিয়েছে আগে। ওকে আমি ডাকছি, বলছি চল যাবো জামা কাপড়টা তুলতে, কিছুতেই গেল না, বলছে আমাকে খুব ঠান্ডা লাগছে। এখন ঘর ঝাড় দেবো, আজকে আমার পূর্ণিমা, আজকে তাড়াতাড়ি মা হলে এতক্ষণে বকতো যে এতক্ষণ ঘর ঝাড় পড়েনি কেন। ঘুমিয়ে পড়েছি, ঘুম ধরে গেছে, এখন ঘরটা ঝাড় দেবো। এখন কিন্তু অনেকটা রাত, প্রায় 10টা মতো বাজে। তোমাদের দাদাভাই দোকান থেকে চলে আসলো, এই 10-15 মিনিট মতো হলো দোকান থেকে বাড়ি এসছে। আসার সময় চানাচুরটা নিয়ে এসছে। আসলে আমি ফোন করে বলেই দিয়েছিলাম চানাচুরটা নিয়ে আসতে, কারণ কি বলতো আজকে রাত্রেবেলার কিছু রান্না করিনি। তাছাড়া তোমাদের দাদাও বলেছিল যে আজকে মুড়ি খেয়ে নেবে, ওই কারণে কিছু রান্না বান্না করিনি। দুজন খাবো বলে ইচ্ছে করেই রান্নাটা করিনি। আর আজকে যেহেতু নিরামিষ, এই জন্য ভাবলাম একটুখানি মশলা মুড়ি করেই দুজনে খেয়ে নিই। আর বাইরে যা ঠান্ডা পড়েছে, কয়েকদিন হলো আমাদের এদিকে না ভীষণ ঠান্ডা পড়েছে, একদম বাইরে বেরানো যাচ্ছে না রাত্রি হলে। তো এখানেই মানে বিছানার ওপরে বসে বসে আমরা দুজনে খেয়ে নেব। ওই কারণে দেখো শসা কেটেছি, তারপর হচ্ছে গাজর, টমেটো, আদা কুচি, তারপর চানাচুর সমস্ত কিছু ভালো করে, আর একটুখানি সর্ষের তেল দিয়েছি। আর লঙ্কাটা অ্যাভয়েড করেছি, কারণ কি বলো তো মেয়ে খাবে, ওই জন্যই। তোমাদের দাদা বলছে লঙ্কাটা দিলে আরও একটু টেস্ট লাগতো, কিন্তু মেয়ের জন্যই লঙ্কাটা দিইনি। এখন মশলা মুড়ি করে আমরা দুজনে খেয়ে নেব। আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।